নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুগণ, আসলে আমাদের দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে এবং আমাদের বলা যেতে পারে দেওয়ালে পিঠ থেকে গেছে, সামনে একবার কোনো জায়গা নেই এবং আন্দোলন দেশ ধর্মঘট এটাকে ভেটি রেখে শ্রমজীবী অংশের মানুষ, বিশেষ করে তপশিলি অংশের মানুষ, উপজাতি, দলিত, সংখ্যালঘু, মহিলা, যখন ঘূর্ণিঝড় আসে তখন কিন্তু দেখবেন তেঁতুল গাছ ভাঙে না। কোন গাছটা ভাঙে? পেঁপে গাছ, কাঞ্জি গাছ, যে গাছগুলো দুর্বল। সমাজের মতো ভয়ঙ্কর ধরনের আক্রমণ যখন চলছে তখন উপজাতি, তপশিলি অংশের মানুষ, দলিত, শ্রমজীবী অংশের মানুষ, খেতে খাওয়া, দিনমজুর, ক্ষেত মজুর, রিক্সা চালক, জুমিয়া, ভয়ঙ্কর ধরনের আক্রমণের মুখাপেক্ষি আজকে দেশ। এর থেকে বাঁচবার কোনো জায়গা নেই। তাই আমাদের এই লড়াই, ভাগ অংশের মানুষের লড়াই, এই লড়াই আমাদের জিততেই হবে এবং তার জন্য 26শে নভেম্বর যে লড়াই আহ্বান সেখানে দেওয়া হয়েছে, এই লড়াইয়ের সাথে আমরা গণমুক্তি পরিষদ নিবিড়ভাবে এই আন্দোলনটাকে আমরা সমর্থন করছি। এবং আসলে কি জানেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন কোনো কথা বলেন, কোনো বিষয়ে অ্যানাউন্সমেন্ট করেন, তখন মনে সবসময় একটা দ্বিধা, একটা সংশয়, একটা ভয় আমার অন্ততপক্ষে মনে সবসময় ভাবে। যখন প্রধানমন্ত্রী এই যে কিছুদিন আগে বললেন আত্মনির্ভর ভারতের কথা যখন শোনালেন, তখনই মনে একটা সঞ্চয় হয়েছিল যে না, দেশটা সর্বনাশ হতে চলছে। আমার দেশের সম্পদ আত্মনির্ভর, আমার কাজের ক্ষেত্রে সর্বত্র, শিক্ষায়, সংস্কৃতিতে আত্মনির্ভর হব ভারত। সে জায়গায় আত্মনির্ভর না, আত্মসমর্পণের জায়গায় পুঁজিপতিদের হাতে আমাদের দেশের সম্পদ বিক্রি করে দেওয়া হবে, এই সংশয়টা মনের কোনায় বাসে বেঁধেছিল। এটাই বাস্তব হলো। যখন শুরুতেই আশ্বাদিনের কথা যখন বলা হলো, তখন মনে হয়েছিল যে না, দেশটা আবার সর্বনাশের দিকে আনা হচ্ছে। ঠিকই তো আমরা দেখছি। বেটি বাঁচাও, আমি ছোট্ট কথা বলছি, এই যে বেটি বাঁচাও, বেটি পড়াও, আমাদের মায়ের মনে কিন্তু সাংঘাতিকভাবে আঘাত, ডাক্তার দিয়েছে। আমার মনে কিন্তু সংশয় হয়েছে, এই দুটো সর্বনাশ আটকা করতে যাচ্ছে বেটিদের জন্য। ঠিকই তো, আমরা বেটিদের জন্য সে যাতে স্বাবলম্বন হতে পারে, এখানে বামফ্রন্ট সরকার কন্যা সন্তানদের জন্য 300 টাকা ভাতা, 16 বছর পর্যন্ত 2 কন্যা সন্তান, হিসাব করে দেখা গেল 7 লাখ টাকা সুদে আসলে সে 16 বছর পর্যন্ত সে টাকাটা পেতে পারে। মনে সংশয়টা কিরকম সঠিক দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। এই সরকারটা আসার পর এই কন্যা সন্তানের ভাতা যেটা দেওয়া হয়েছিল, এটা বন্ধ করে দেওয়া হবে। কন্যা সন্তানের ভাতা কিন্তু বন্ধ। এখন বিপ্লব দেবের সরকার এই বন্ধ করে দেবে। যখনই যে ধরনের স্লোগানই দেয়, তখনই মনে কিন্তু একটা সংশয় আসে। আপনার প্রত্যেকটা স্লোগানের সাথে মিলিয়ে দেখবেন, কৃষি আইনের কথা থেকে আরম্ভ করে যত ধরনের সবকা সাথ সবকি বিকাশ, মনে হলো সবাইকে নিয়ে চলবো, আর একটা সর্বনাশ আনতে যাচ্ছে। এই স্লোগানের মধ্যে দিয়েই তখনও সেরকম সংশয় বাবার পাশে বেঁধেছিল। ঠিকই তো, সবকে সাথ সবকি বিকাশটা, আমাদের দেশ বহু ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, এটার মধ্যেই আমাদের একতা ছিল। এটা এখন সবকে সাথ সবকে বিকাশ না,
এখন সবার সর্বনাশ। একটাই ধর্ম হবে, একটাই জাতি হবে, একটাই ভাষা হবে, একটাই সংস্কৃতি হবে। এই হচ্ছে বিষয়। কাজে বিস্তারিত বলার তো সুযোগ অনেক কথা আছে, কিন্তু বলার সুযোগ সবাইকে বলতে হবে, তার জন্য বিস্তারিত বললাম না। দুটো কথাই বলতে চাই আরো খুব সংক্ষেপে। আসলে এই দেশের যে সরকারটা আছে এখন, এই যে পূর্ববর্তী বক্তা যিনি বলছেন মুখার্জি সাহেব যেটা বলেছেন, ঐক্য যখন বাড়ছে তখন করবেটা কি? আমাদের আপনার সমাজে মানুষকে একটু আমাদের সাবধান থাকতে হবে আমাদের। কেন জানেন? যত আক্রমণ বাড়বে তত ঐক্য হবে। আর এই ঐক্যটাকে তছনছ করে দেওয়ার জন্য দেশের সামনে নরেন্দ্র মোদীর সামনে দুটো অস্ত্র আছে। একটা হলো ধর্ম বর্ণের অস্ত্র। এই যে 370 রাম মন্দির হয়ে গেছে, এখন শ্রীকৃষ্ণের মন্দির করবে, সীতার মন্দির করবে, কি করবে টরবে, এই সমস্ত করে বিভাজন তৈরি করে। এটা করেও যখন হবে না, তখন যুদ্ধ লাগাও পাকিস্তানের সাথে, ওই আমেরিকার সাথে পারবে না। শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, প্রয়োজন হলে পুরো বাংলাদেশ, এটাই করবে। যুদ্ধ, সাম্প্রদায়িকতা, এটা করবে। আর আমাদের রাজ্য সরকার কথা তো বলে লাভই নেই। এখন এই সরকারটা কালকে দিনটা বাদলে 33 মাস হতে চলছে, হাতে আছে মাত্র 27 মাস। আসলে বাংলাতে একটা প্রবাদ আছে, বললেন 9 বছর যারা কি বলে 90 বছরও হইতো না, এটা ঠিকই। এখন তো দেখতেছেনই তো, হওয়ার কোনো সুযোগ নাই। এই 33 মাস এদিকে 27 মাস একটা নতুন বড় শিল্প না হয়ে বাদ দিলেন। একটা ছোট শিল্প, একটা ছোট কারখানা, একটা কিছু একটা আঙুল তুলে দেখাবার কোনো জোর আছে বলেন তো? একটা আঙুল তুলে এই কাজটা করেছি বুক চাপিয়ে বিজেপি বন্ধু, আইপিএফটি বন্ধু বলবার মতো কোন সাহস আছে? দেখাতে পারবেন কেউ? একটাও দেখাতে পারবেন, একটাও দেখাতে পারবেন না। বরংশ এই যে এতক্ষণ ধরে এই আমরা আমাদের সিআইটিউ প্রেসিডেন্ট যেটা শুরুতে যে প্রস্তাবটা এনেছিলেন, তার যে বিষয়টি নিয়ে আমরা আন্দোলন করছি, আসলে এখানে কোনো নতুন বিষয় আছে? নতুন কোনো আমরা চাইছি, দাবি করছি? নতুন তো নয়। যা ছিল এটাকে রক্ষা করবার জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে। রাজ্য একই অবস্থা চলছে। আসলে রাজ্য আর কি হবে? দিল্লি সর্বনাশ যখন করে ফেলেছে, রাজ্য আর কি করবে? রাজ্য তো আরো, এটা তো এখন নতুন যিনি রাজ্যের দায়িত্বে আছেন, উইরা এসে পুরা খেয়ে সে আর করবে কি? আরে কৃষি কিভাবে সমৃদ্ধ করা যাবে এগুলি নিয়ে কথা নাই। বাসের ইয়ে কি না বাসের পুটা দিয়ে কি চাল বানাবে, আর কৃষকরা কিভাবে স্বনির্ভর করবে এটা এই কথা না বলে এই সমস্ত কি কথা? একটা এই যে সরকারটা চলছে, একটা অথর্ব সরকার যেমন চলছে, তেমনি চরম একটা দিশাহীন ভাবে সরকারটা চলছে। কোন দিক দিয়ে যাবে এটা দিশা খুঁজে পাচ্ছে না। আসলে দিশা খুঁজে পাচ্ছে না, করবেটা কি, কোন দিক দিয়ে শুরু করবে, আসলে দিশাই বোধহয় খুঁজে পাচ্ছে না। যাই এরকম ভাবে এটা যাবে, এটা খুব ভালো কাজ করতে পারবে, এটা মনে করার কারণ নাই। এখন আমরা নয়, শুধু রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন অংশ মানুষ যারা বিজেপিকেও
2018 সালে বলে বিভ্রান্ত হয়ে ভোট টুট দিয়েছেন, আইপিএফটিকে ভোট টুট দিয়েছেন, তারাও বলা শুরু করে দিয়েছে এটা হবে না। এটাকে এই যে আন্দোলনটা হবে, এটার মধ্যে দিয়ে আমরা চাই একটা বিরাট টাকা যাতে দিতে পারি, মানুষকে সাথে সংগঠিত করতে পারি, শ্রমজীবী অংশের মানুষ, কৃষিজীবী অংশের মানুষ, জাতি উপজাতি, এই ঐক্যটাকে যাতে শক্তিশালী করতে পারে। আমাদের রাজ্য চলছে, দিল্লিতে যেমন হিন্দু মুসলিম করে সাম্প্রদায়িকতা তাস খেলবার চেষ্টা করছে, আমাদের রাজ্য এখানেও ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে ঐক্য বা ষড়যন্ত্র শুরুতেও ছিল, এটাকে মোকাবেলা করি আমরা এগিয়ে চলছি। এখনও নতুন করে আবার শুরু করার চেষ্টা করতেছে। আশা করি এই শক্তি এগোতে পারবে না। আমরা দেখছি গোটা দেশে গোটা রাজ্যেই একতা সাধারণ মানুষের, জাতি উপজাতি ধর্ম বর্ণের নির্বিশেষে মানুষের এই যে রুটি কাপড় মাকামের যে লড়াই চলছে, এটাকে প্রাধান্য দিয়ে মানুষ এগোবার চেষ্টা করছে, এটারই জয়ী হবে। কাজে তার জন্য 26শে নভেম্বরের আমাদের যে ধর্মঘট এটারও সাকসেস হবে। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন ক্ষেত মজুরের পক্ষে কমরেড সামল দে। পরবর্তী বক্তা কমরেড স্বপন বল, টিসিসি। দশটি ট্রেড ইউনিয়ন ফেডারেশন গণসংগঠন সমূহের আহ্বানে আগামী 26শে নভেম্বর দেশব্যাপী যে সাধারণ ধর্মঘট আমরা তার প্রস্তুতি হিসাবে আজ টাউন হলে যে রাজ্যভিত্তিক কনভেনশন সংগঠিত হচ্ছে, তার সাথে সভাপতি মণ্ডলী, মঞ্চে আসীন বিভিন্ন সংগঠনের নেতৃবর্গ, রাজ্যের 8টি জেলা থেকে এই কনভেনশনকে সফল করার জন্য যারা প্রতিনিধিত্ব করছেন, আপনাদের সকলকে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। আমার পূর্বে একাধিক বক্তা গোটা দেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং কেন এই সাধারণ ধর্মঘটকে আমরা সফল করব সেই প্রশ্নে বিশদভাবে আলোচনা করেছেন। আমি খুব বেশি সময় নেব না, 2-3 মিনিটের মধ্যে আমার কথা বলা শেষ করে নেব। এই সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন এই সময়ের মধ্যে আমরা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং আমাদের সংগঠনের বিভিন্ন স্তরগুলিকে আমরা এটা বলেছি, এককভাবে হোক বা যুক্ত আন্দোলনের মধ্যে দিয়ে হোক বা যুক্ত প্রচারধর্মী যে কর্মসূচি থাকবে, প্রতিটা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন এই সাধারণ ধর্মঘটকে সফল করবার জন্য সমর্থন জানাচ্ছি? তার কারণটা হচ্ছে যে আজকে গোটা দেশের সামনে বলা যে বহুমুখী সংকট তৈরি হয়েছে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে গোটা দেশ সংকটে নিমজ্জিত নয়। বিশেষ করে আমি যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে অর্থনীতির দিক থেকে এমন একটা অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি যে এই জায়গা থেকে দেশকে কিভাবে তুলে ধরা যায়, এগোবার জন্য যে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া যেতে পারে, তার জন্যে বলা যায়
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের কোনো অভিমুখ নেই। সে প্রশ্নে আমি দু একটা বিষয় আপনাদের কাছে উল্লেখ করতে চাইছি যে এই অর্থনীতির এই নিম্নগামীর জন্য মূলত যে বিষয়গুলোকে আমরা দায়ী করতে পারি, সঙ্গত কারণেই করতে পারি, সেটা হচ্ছে কর্পোরেট নীতি, জিএসটি, নোটবন্দি, এই সময়ের মধ্যে দীর্ঘতম যে লকডাউন, এগুলো কি আমার দেশের রাষ্ট্রনায়করা জানেন না? জানেন। তাদের কি কোনো অর্থনীতিবিদ নেই? রয়েছে। তাদের মধ্যে কি লেখাপড়া জানার লোক নেই? রয়েছে, যথেষ্ট পণ্ডিত মানুষ রয়েছেন। কিন্তু তারা যে শ্রেণীটার স্বার্থ রক্ষা করবার জন্য কাজ করছেন, এই শ্রেণী স্বার্থ যেন কোনো অবস্থায় ক্ষুণ্ণ না হয়, তার জন্যে কি বাজেটে অর্থ সংস্থানের ব্যবস্থা, কি পরিকল্পনা গ্রহণ বা বিভিন্ন ধরনের যে প্রজেক্টগুলো তৈরি হয়েছে ভারতবর্ষে, সব কয়টা ক্ষেত্রেই দেখবেন তাদের একটা শ্রেণী অভিমুখ আছে। সেটা হচ্ছে এই দেশে বুর্জুয়া শ্রেণীগুলো তাদের স্বার্থটা যেন রক্ষিত হয়, তাদের স্বার্থ যেন কোনো অবস্থায় ক্ষুণ্ণ না হয়। আমি দু একটা বিষয় বলে আমার কথা বলা শেষ করে নেব। 1969 সালে ভারতবর্ষের 14টা ব্যাংক জাতীয়করণ হয়েছিল। তার 11 বছর বাদে 1980 সালে সেখানে আরো বলা যায় 6টা ব্যাংক জাতীয়করণ করেছিল। আর 1975 সালে গ্রামীণ ব্যাংক সরকারিভাবে সরকারি উদ্যোগে সেটা হয়। কিন্তু আমরা কি দেখছি, এই ব্যাংক সংযুক্তিকরণের কারণে এখন মাত্র ভারতবর্ষে 8টি রাষ্ট্রীয় ব্যাংক রয়েছে। এটা আরো কমবে। ফলে দেখা যাচ্ছে এই সেক্টরের মধ্যে যারা কাজ করতেন বিশাল সংখ্যক সেখান থেকে ছাঁটাই হয়েছে, ছাঁটাই হবেন। তাছাড়া আরো অন্যান্য যে সেক্টরগুলো আছে, কমরেড মানিকদা বলবার চেষ্টা করছে শুরুতে, এই বিমা ক্ষেত্রগুলো, এগুলো তো আগেই সেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ঢুকে গিয়েছিল। নতুন করে এই নরেন্দ্র মোদী সরকার আরো 32টা বিমা কোম্পানিকে ছাড় দিয়ে দেওয়া হলো, তোমরা কাজ করো। মৃগ ক্ষেত্র কোন রকমের নিয়ন্ত্রণ থাকবে না তোমাদের উপর। এবার একটার পর একটা এগ্রি সেক্টরের কথা বলেছেন কমরেড নরেন্দ্র, তুলে দিচ্ছে। আমদানির উপর জোর দেওয়া হচ্ছে। ভারতবর্ষের উৎপন্ন যে কৃষি পণ্য মার খাচ্ছে কৃষকরা, এবং বলা যায় এই প্রান্তিক চাষি যারা প্রতিদিন জমি হারিয়ে ভূমিহীন ক্ষেত মজুরে পরিণত হচ্ছে, যেটা ভারতবর্ষের জনসংখ্যার একটা বিশাল সংখ্যক 17 থেকে 18 কোটি। ভাবতে পারেন, বিশাল সংখ্যক। আজকে তারা সেখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। রেগা প্রকল্পের কথা, গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে কোথায় যাচ্ছে আমরা? গত সাধারণ বাজেটে দেখেছি 9,501 কোটি টাকা কমিয়ে দিল রেগাতে, 30% উপরে। গ্রামীণ কর্মসংস্থান কোথায়? প্রান্তিক চাষী, ক্ষেত মজুর, অন্যান্য একটা অংশের মানুষ, এবং বিশেষ করে ভারতবর্ষের শ্রম শক্তির 93% অসংগঠিত শ্রমিক, তারাও তো একটা সময় সেখানে শ্রম বিক্রি করতেন, গ্রামীণ কর্মসংস্থানে যুক্ত হয়ে যেতেন। আজকে আমার দেশের সরকার সব কটা সেক্টরকে একেবারে বন্ধ করে দিচ্ছে, কাজ হারাচ্ছেন মানুষ। এই পরিযায়ী শ্রমিক তাদের কথা শুনেছেন আপনারা, কি একটা অবস্থা তৈরি হয়েছে গোটা দেশের সামনে। কৃষকরা কাজ করতে রাজি নয়, জমি ছেড়ে দিচ্ছে, কৃষি উপকরণের উপর ভর্তুকি তুলে নিচ্ছে। সরকার হাত তুলে বসে আছে, বলছে ওসব আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। অথচ ভারতবর্ষের জাতীয় আয়ের বড় একটা অংশ উপার্জিত হতো এই কৃষি ক্ষেত্র থেকে, আজকে সেটা অবহেলিত। সুতরাং আজকে গোটা দেশে শ্রমিক, কৃষক, কৃষি শ্রমিক, অন্যান্য অংশের মানুষ
আজ এই বনকে সফল করবার জন্য সে উদ্যোগ, তাদের মধ্যে একতা সেটা তৈরি হয়েছে। কিন্তু এটাকে ভাঙবার জন্য এই সরকার সব রকম চেষ্টা করবে। এমনিতে চেষ্টা চলছে, জাতপাত, সম্প্রদায়, ধর্ম সামনে এনে মানুষের মধ্যে সেখানে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। সুতরাং এই ধর্মকে যেন সফল না হতে পারে, তার জন্য আমার দেশের সরকার রাষ্ট্রযন্ত্র সব রকম ব্যবস্থা করবে। কিন্তু সেই ক্ষেত্রে পিছিয়ে আসলে আমাদের চলবে না, পিছিয়ে আসলে আমাদের চলবে না। সুতরাং প্রতিটা জনস্বার্থের প্রতিপত্তির যে নীতি কেন্দ্রীয় সরকারের, যে জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে আমাদের আরো ব্যাপক প্রচার আন্দোলন সংগঠিত করতে হবে, আমাদের আন্দোলনকে প্রসারিত করতে হবে। আমরা বিশ্বাস করি যে যে আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পারি, প্রতিটা লড়াই সংগ্রাম যুক্তভাবে সংগঠিত করতে পারি, প্রচারধর্মী আন্দোলনকে যদি আরো বেশি তেজি করতে পারি, এই সাধন ধর্মঘট সফল হবে। তার জন্য সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরায় আমাদের ক্ষেত মজুরি ইউনিয়ন, আমরা সব রকমের উদ্যোগ আমরা গ্রহণ করব। আমাদের একবারে প্রাইমারি ইউনিট থেকে শুরু করে যা যা সেখানে সাংগঠনিক উদ্যোগ যুক্ত প্রচারধর্মী আন্দোলন গ্রহণ করা হবে, তাকে সফল করবার জন্য আমরা সব দিক থেকে উদ্যোগ গ্রহণ করব। এই কথাটুকু রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন কমরেড স্বপন বল, টিইসিসি। পরবর্তী বক্তা কমরেড জহর দে, ব্যাংক সেক্টর। আগামী 26শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে আহত রাজ্যভিত্তিক কনভেনশনের সাথী সভাপতি মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃত্ব, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই কনভেনশনে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। কমরেডস, আজকের এই কনভেনশনের শুরুতেই সিআইটিউ রাজ্য সভাপতি কমরেড মানিক দে আগামী 26শে নভেম্বরের ধর্মঘটের প্রেক্ষাপটে যে আলোচনা তুলে ধরেছেন, আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড তার সাথে সহমত পোষণ করছি এবং আমাদের সর্বভারতীয় রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীদের যে সর্ববৃহৎ সংগঠন অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে সারা দেশের সমস্ত অংশের শিক্ষক কর্মচারীদের কাছে এই ধর্মঘটের বার্তা যাতে পৌঁছে দেওয়া যায়, তার জন্য প্রতিটি রাজ্যের সমস্ত সংগঠনকে উদ্যোগ নিতে হবে। সেই মোতাবেক আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের সংগঠন বসে সারা রাজ্যের প্রতিটি বিভাগের কমরেডদেরকে নিয়ে সভা করব আগামী রবিবার। সেই সভা থেকে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করব যাতে এই ধর্মঘটের বার্তাকে আমরা রাজ্যের সমস্ত অংশের শিক্ষক কর্মচারীদের কাছে পৌঁছে দিতে পারি। কমরেড, এখানে আলোচনা হয়েছে যে সারা দেশের যারা কৃষক, শ্রমিক, মেহনতি অংশের মানুষ, তারা আজকে আক্রান্ত, কিন্তু সারা দেশের শিক্ষক কর্মচারী তারাও ভালো নেই। এরাও শ্রমজীবী মানুষের অবিচ্ছেদ্য অংশ। ফলে আজকে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যগুলোতে যেখানে বিজেপি সরকার রয়েছে, সেখানে একের পর এক এই দেশের শিক্ষক কর্মচারীদের অর্জিত অধিকার, যে অধিকারগুলি ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে আমাদের পূর্বসূরীরা অর্জন করেছিলেন, স্বাধীনতার পরেও আরো কিছু নতুন অধিকার অর্জিত হয়েছিল, সেগুলিকে সুরক্ষিত রেখে শিক্ষক কর্মচারী সমাজ
আরো অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা দেখছি আজকে নতুন করে কোনো অধিকার আদায়ের সুযোগ নেই, বরং যে অধিকারগুলি আমরা অর্জন করেছিলাম আজকে একের পর এক সেই অধিকারগুলি কেড়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে কাশ্মীরে কর্মচারীদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর চক্রান্ত শুরু হয়েছে। বলা হয়েছে যে 22 বছর যারা চাকরি করেছেন তাদের ফিটনেস যে টেস্ট সেটা চলবে, এবং যাদের ফিটনেস থাকবে না তাদেরকে অবসরে চলে যেতে হবে। কর্ণাটকের বিজেপি সরকার এই মাত্র কয়েকদিন আগে সার্ভিস কন্ডাক্ট রুলস পরিবর্তন করে সেখানে বলে দিয়েছে যে কোনো কর্মচারী বা শিক্ষকের পরিবারের কেউ কোনো ধরনের রাজনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকতে পারবে না। যদি কোনো সরকারি শিক্ষক কর্মচারীর পরিবারের কেউ কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত থাকে তাহলে শিক্ষক বা কর্মচারী সে সরকারি চাকুরি করার অধিকার হারাবে। আমাদের রাজ্যেও আমরা জানি ইতিমধ্যেই সরকার পরিবর্তনের পরে অনেকগুলি অধিকার আমরা হারিয়েছি, এবং নতুন করে যেটা শুরু হয়েছে যে গ্রুপ এ এবং গ্রুপ বি কর্মচারী যাদের বয়স 50 বছর হয়েছে অথবা 30 বছর চাকরি করে ফেলেছেন তাদের ফিটনেস টেস্ট শুরু হয়েছে, এবং যাদেরকে আনফিট মনে করা হবে তাদেরকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে বলা হচ্ছে যাদের 55 বছর বয়স পূর্ণ হয়ে গেছে অথবা 30 বছর চাকরি করে ফেলেছেন তাদেরকে এখন ফিটনেস টেস্টে যেতে হবে। অর্থাৎ এইভাবে আমরা দেখছি যে সারা দেশে এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে ভয়ানক সমস্ত সিদ্ধান্ত সরকারগুলো নিয়ে চলেছে, এবং এই কোভিড-19 এই যে পরিস্থিতি এটাকে কাজে লাগিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 তার কিছু ধারার সাহায্য নিয়ে শিক্ষক কর্মচারীদের লড়াই আন্দোলনকে স্তব্ধ করে শিক্ষক কর্মচারী স্বার্থবিরোধী সিদ্ধান্তগুলি তারা একের পর এক কার্যকর করে চলেছেন। ফলে সারা দেশে শিক্ষক কর্মচারীরা এটা মেনে নিতে পারে না, ফলে শিক্ষক কর্মচারীরাও প্রস্তুতি নিচ্ছে আগামী 26শে নভেম্বরে যে ধর্মঘট তাকে একটা সার্বিক সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য আমরা আশাবাদী। অবশ্যই সারা দেশের শিক্ষক কর্মচারীরা এই ধর্মঘটকে সফল করার জন্য ভূমিকা নেবে, আমাদের রাজ্যেও আমরা সেই ভূমিকা নেব। সর্বশেষে বিভিন্ন বিভাগ থেকে আমাদের সমন্বয় কমিটির যে বন্ধুরা এসেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে পোস্টার আমাদের হলের বাইরে রয়েছে, আপনারা যাওয়ার সময় আপনাদের বিভাগের পোস্টারগুলো নিয়ে যাবেন। এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও অনেক অনেক সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, টিসিসি রোড জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন কমরেড জহর দে, ব্যাংক সেক্টর। কমরেড সভাপতি মণ্ডলী, বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ এবং আপনারা যারা প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমি আমার সংগঠন ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ত্রিপুরার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি লাল সালাম। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আগামী 26শে নভেম্বর যে ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘটের দাবিগুলির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আমরা ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছি যে শুধু সমর্থন না, আমরাও এই ধর্মঘটে সামিল হব। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অধিকৃত সংস্থা
বিমা, সাধারণ বিমা, জীবন বিমা, ওএনজিসি ইত্যাদি যে সংগঠন আছেন তারাও এই ধর্মঘটের সমর্থনে এগিয়ে এসেছেন। বন্ধুগণ, আপনারা জানেন যে ধর্মঘট করাটা আমাদের কোনো শখের ব্যাপার না, আনন্দের ব্যাপার না। ধর্মঘট করলে মাইনে কাটা যায়, একদিনের মজুরি পাওয়া যায় না, কিংবা ধরুন যারা শ্রমজীবী মানুষ আছেন তাদের কাজ বন্ধ থাকে। কিন্তু দেশ এমন একটা কঠিন সংকটের মুখোমুখি যে ওই সময়ে মানুষের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। ধর্মঘট ছাড়া এর থেকে বেরিয়ে আসার কোনো বিকল্প নেই। এই জন্য শ্রমিক শ্রেণী তার শেষ অস্ত্র ধর্মঘট, এই ধর্মঘটের ডাক দিয়েছে। ভারতবর্ষের ব্যাংকিং শিল্পে আমাদের সংগঠন ছাড়াও আরো অনেক সংগঠন আছে। আমাদের আশা যে 26 তারিখের আগে তাদের এই ধর্মঘটের প্রতি সমর্থন, এই দাবির প্রতি সমর্থন আছে, আমরা জানি এই দাবি নিয়ে তারাও লড়ছেন, কিন্তু তারা ধর্মঘটে সামিল হচ্ছেন না। তো আমাদের কাছে যা খবর আছে যেটা যে আগামী 26 তারিখের আগে আরো অনেক সংগঠন এই ধর্মঘটে সামিল হয়ে এটাকে একটা সার্বিক রূপ তারা দেবেন। এই ধর্মঘটকে সফল করার জন্য ব্যাংক কর্মচারীরা ত্রিপুরা রাজ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং তারা এর মধ্যে প্রচারে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করি শ্রমজীবী মানুষের পাশে থেকে এই রাজ্যে এই ধর্মঘটকে শ্রমিক কর্মচারীরা একটা সফলতার শিখরে নিয়ে পৌঁছাবেন, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।